রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি সই হয়েছে। এছাড়া বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে চায়নার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে চায়না। এদিকে প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান, আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। আপনাদের তিনজনকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি কঠিন কথা সহজের আয়োজনে। বলছিলাম বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট বিনিয়োগ সম্মেলনে, সেখানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। যদি বিনিয়োগের বিষয়টা শুরুতে আনতে চাই, সেই ক্ষেত্রে শুরুটা করতে চাই মোহাম্মদ খোরশেদ আলম আপনাকে দিয়ে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে চায়নার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, সেই সাথে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। কেমন হবে বাংলাদেশে চায়নার বিনিয়োগ, শুরুটা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জানেন বিশ্বের ভিতরে এখন সবচেয়ে উন্নত আধুনিক প্রযুক্তি নিয়ে চায়না আগে আছে, এবং চাইনিজের যে নতুন ওনাদের যে ভিশন, ওনাদের যে টেকনোলজি, এটা সারা বিশ্ব তাকায় আছে ওদিকে। তবে আমাদের এই সময় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, ঠিক সঠিক সময়ে উনি সর্বপ্রথম ওখানে গিয়েছেন। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে এবং আরও বন্ধুত্ব সম্পর্ক আরও ভালো করার জন্য। তবে উনি যেই বিষয়গুলো নিয়ে গিয়েছেন তার ভিতরে আপনি 13টা বলেছেন, এমইউ করেছে, 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে কতগুলো জিনিস আছে যে এর ভিতরে আপনি জানেন যে তিস্তা প্রকল্প নিয়েও আছে। সেই তিস্তা প্রকল্প কিন্তু অনেক দিন যাবৎ এটা হ্যাঙ্গিং অবস্থায় পড়েছিল, এটা কিন্তু কোনো অগ্রগতি ছিল না। এটা কিন্তু আমাদের দেশের স্বার্থের জন্য, দেশের উন্নতির জন্য এই তিস্তা ব্যারেজটা খুবই জরুরি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এর আগেই, কিন্তু এটা কোনো কারণবশত এটা দেরি হয়েছে। তবে যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী সর্বপ্রথম চীনে গিয়ে উনি যে কার্য নির্ধারণ করেছেন, যেসব আলোচনা করেছেন বা যেসব বিষয়ে আলোচনাগুলো করতে যাচ্ছেন বা চুক্তি করতে যাচ্ছেন, এগুলো আমাদের খুবই জরুরি এই মুহূর্তে। আমাদের আবার আপনি দেখেন, চীন ছাড়া কিন্তু আপনার অন্য কোনো দেশ এই মুহূর্তে এরকমভাবে অর্থনৈতিকভাবে কোনো জায়গায় বিনিয়োগ করার জন্য আগে আসবে না, শক্তি নাই। কারণ হচ্ছে চীনের যে সর্বপ্রথম আমি যে কথাটা বললাম, চীনের যে টেকনোলজি, এটা কিন্তু সারা বিশ্বে এখন সবাই ওই দিকে তাকাই আছে। এবং আমি নিজে দেখেছি, আমি 1985 সন থেকে আমি চীনে যাচ্ছি, 116 বার আমি গিয়েছি চীনে। এবং চীনের আমি তাদের যে উত্থান, তাদের যে সব টেকনোলজি আমার চোখে দেখা, আমি দেখেছি যে কিভাবে 3 মাসের ভিতরে 11 কিলোমিটার সমুদ্র পথে আপনার ব্রিজ হয়ে যায়। তো আমার কথা হইল যে আমাদের এই সময়টা আমাদের জন্য, বাংলাদেশের জন্য এখন একমাত্র একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রের কাছে আপনি যদি তাদের কাছে সহযোগিতা চান তারা আগে আসতে পারবে, এবং তাদের যদি সহযোগিতা বা তাদের টেকনোলজি আমরা নেই, বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে।
তবে এখন প্রধানমন্ত্রী যে এই বিষয়গুলো নিয়ে বলতেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করতে হবে, হ্যাঁ বাংলাদেশে বিনিয়োগ আমাদের দরকার আছে। যেমন আপনি দেখেন কিছুদিন আগে আমাদের চিটাগংয়ের আনোয়ারাতে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে চীনের জন্য। এটা কিন্তু আরও 6 বছর আগে দেওয়ার কথা ছিল। এই জিনিসটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল, শেষ মুহূর্তে যাই হোক এই সরকার ক্ষমতায় আসার পরে এটা হয়েছে। আর আমাদের এখন হয়েছে কি, সমস্যাটা কোথায়, আমাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দেখা যায়। দেখেন আমাদের দেশে চীনের অনেক ইনভেস্টর আমার কাছে এসেছেন যে আমাদের দেশে এত কয়লা আছে, আমরা কেন উত্তোলন করি না। আমাদের এই কয়লা যদি আমরা উত্তোলন করি, আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক হয়ে যাবে। আমাদের মিনারেল সোর্সের ভিতরে আবার বলছে লোহা পাওয়া যায়, আমরা সেই লৌহ করতে পারি। এখন আমাদের এখানে বাধা কি জানেন, আমাদের দেশে কেন জানি আমরা কোনো কাজে কোনো পরিকল্পনা বা একটা পলিসি নিতে পারি না বা প্ল্যানিং করতে পারি না ঠিকমতো, যে আমি কাজটা এইভাবে করে যাব। আজকে দেখেন কয়লাতে যদি আপনি উত্তোলন করতেন, আমাদের এখানে বলে কি কয়লা যদি আপনি উঠান পরিবেশ নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ ভুল ধারণা। চীনের টেকনোলজি ওটা নাই। চীনে কখনো বাতাসে কয়লার ধোয়া যাবে না। ওদের টেকনোলজি ওর উপরে পানি দিয়ে বৃষ্টির মতো করে এগুলো সম্পূর্ণ নতুন আকারে যাচ্ছে। তবে আমাদের এখন বাংলাদেশ সরকারের, আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে বিষয়গুলো উনি আলোচনা করতেছেন। এবং আরও একটা ধরেন মংলার ব্যাপার আছে, মংলা বন্দরকে আধুনিকতা করতে হলে চীনকে লাগবে। আমার মনে হয় আপনি জানেন কিনা যে গ্রিসের মতো দেশ চীনকে দিয়েছে তাদের সমুদ্র উন্নয়নের জন্য, এই বন্দর করার জন্য। শ্রীলঙ্কা করেছে। তবে আমার দৃষ্টিতে যদি আপনি আমাদের দেশকে উন্নতি করতে চান, চীনের টেকনোলজি আপনি নেন, এবং আমাদের যে শ্রমিক যেসব আছে, আমাদের নেক্সট জেনারেশন আছে, তাদের যে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে দেশ উন্নতি হবে না। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, বাংলাদেশ চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি সই হয়েছে, যেমনটা আলোচনা করছিলাম। আপনার যদি অভিজ্ঞতা জানতে চাই কিংবা আপনার মতামত বিশ্লেষণে যদি জানতে চাই, এগুলোর মধ্যে আসলে কি মনে হয় কোনগুলো বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে, কি বলবেন? দেখেন, আমি তো বেসিক্যালি একজন আন্তর্জাতিক নিরাপত্তার গবেষক, শিক্ষক। সুতরাং আমার এরিয়া অফ ইন্টারেস্ট বলতে গেলে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা, যেই বিষয়ে আমার মনে হয় ডেফিনেটলি চুক্তি হয়েছে। এবং আরেকটা হয়তো এরিয়া যেটা খুব প্রাসঙ্গিক, সেটা চুক্তি হওয়ার দাবি রাখে, সেটা আমাদের ভাই যে বললেন যে ইয়ের ব্যাপারটা, তিস্তা, ও তার সাথে পদ্মাও ইনক্লুডেড হবে। প্রতিরক্ষার বিষয়ে আমি বলবো যে 15 বছর বাংলাদেশের প্রতিরক্ষা একেবারে পঙ্গু করে রাখা হয়েছিল। আমাদের সামরিক বাহিনী অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়েছিল, এবং পুরা মিলিটারি সামরিক বাহিনীর সামর্থ্যের মধ্যে একেবারে মানে এমন পরিস্থিতি হয়েছিল যে ইন্ডিয়া যে কোনো মুহূর্তে ওয়াক ওভার করে নিতে পারত। এবং এখনও সমূহ সম্ভাবনা রয়েছে, যখন আমরা দেখি যে তাদের সামরিক বাহিনীর সিনিয়র মোস্ট অফিসাররা পর্যন্ত বলে বসে যে রংপুর ডিভিশনটা ভারতের সাথে অ্যানেক্স করলে তাদের নাকি ওই যে 3 বিঘা না তো ওইটাকে কি বলে, ওই করিডোরটা, শিলিগুড়ি করিডোরের 22 মাইল ন্যারো এরিয়া, সেটা এক্সপ্যান্ডেড হয়ে নর্থ ইস্টের সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। এখন চিন্তা করে দেখেন যে এই যে সময়কাল ক্ষেপণ করা হলো, যে সামরিক বাহিনীর সামর্থ্যকে এত দুর্বল রাখা হয়েছে, কোনো প্লেন নাই, ভালো আধুনিক প্লেন নেই আমাদের এয়ার ডিফেন্সের। তারপর আপনার নেভিও, স্থল বাহিনী পিছিয়ে ছিল। তো সেই পরিস্থিতিতে আজকে আমরা চীনের সাথে, পাকিস্তানের সাথে মিলে এখন যে চীনের সাথে যে একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি, স্পেশালি চীনের কাছ থেকে যে 20টা প্লেন, অ্যাডভান্সড ফাইটার প্লেনস ক্রয় করা হচ্ছে, এগুলো অত্যন্ত উন্নত মানের। এগুলো দিয়ে আমরা যুদ্ধ করব না, যুদ্ধ করার বা এই যে ইকোনমিকে বাদ দিয়ে ওয়েস্টেজ করার, এটা কিন্তু কোনো পার্সপেক্টিভ না। যারা এই সমরবিদ্যা সম্পর্কে অসচেতন, তারা কিন্তু মনে করে যে আপনি সামরিক সামর্থ্য ডেভেলপ করলে যুদ্ধ করবেন কার সাথে, কি দিয়ে যুদ্ধ করবেন। এটা মোটেও সত্যি না। আপনার এগুলো দরকার, কেননা দেখেন এগুলো অ্যাকোয়ার করা চীনের কাছ থেকে স্পেশালি ভারতকে প্রচণ্ড নার্ভাস করে দিচ্ছে। এবং ফর গুড অর ব্যাড, ইন্ডিয়া এখন মানে 4 দিনের মধ্যেই ট্যুরিস্ট ভিসা, মানে তাদের কিন্তু চরিত্রগত আচরণ পাল্টে যাবে যদি আমাদের সামর্থ্য। এবং এই যে প্লেনগুলা এখন আসবে,
চীন ও পাকিস্তানের মাধ্যমে অলরেডি ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চীনের যে ধরনের প্রযুক্তি, যেটা ভাই বললেন যে এই যে ওই সিন্ধুর যুদ্ধে পাকিস্তানকে চীন, যেটা অনেকে আমরা জানতাম যে চীন কখনো অন্য দেশের যুদ্ধে ইনভলভড হয় না, কিন্তু এইবার হয়েছে। এবং তারা পাকিস্তানের শুধু 200 কিলোমিটার দূর থেকে ইন্ডিয়ান রাফায়েল প্লেনকে টার্গেট করেনি। যেই প্রযুক্তি চীন দিয়েছে সেটা কারো কাছে নাই, যে তারা একেবারে অ্যাকিউরেটলি যে ওই মিসাইলগুলো প্লেনগুলোকে ভূপাতিত করেছে। আমাদের বেলায় এখন আমরা যখন যদি আমাদের এই টেরিটরি রক্ষা করতে চাই, এবং এটা কিন্তু আমরা জানি আন্তর্জাতিক ব্যবস্থায় এখন এমন একটা সময় আসছে যে পৃথিবীর অনেক জায়গায় মানচিত্র পরিবর্তন হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। হ্যাঁ, এটা ঘটেছে, রাশিয়া ইউক্রেনে করছে, ইসরায়েল করছে, তারপর আপনার ধরেন ভারত ঠিক একই অভিলাষে ইসরায়েলের সহযোগিতায় তারা ভাবছে যে বাংলাদেশের উত্তরের অংশ আর ওই যে জায়গাটা চিটাগং হিল ট্র্যাক্স ত্রিপুরার সাথে কানেক্ট করে, সেটার ব্যাপারে তারা সব হোমওয়ার্ক করে রাখছে। এই আওয়ামী রেজিমের সময় আপনার ওই জায়গায় তারা ইকোনমিক জোন করবে, এইসব কথা। তারপর তাদের সামরিক সামর্থ্যকে ওই অঞ্চলে বৃদ্ধি করেছে। ফেনী ব্রিজ, ফেনীর ভিতর দিয়ে ঢোকার জন্য সমস্ত পরিকল্পনা কিন্তু এগিয়ে যাচ্ছিল। এমনকি এখনও রংপুর ডিভিশন নিয়ে তারা চিন্তা করতেছে যে ওইখানে যদি একটা হিন্দুত্ববাদী চিন্তাধারায় পপুলেশন নেওয়া যায়। সুতরাং আমরা এখন চীনের কাছ থেকে এই যে প্লেনসগুলো অ্যাকোয়ার করছি, তারপর আমাদের চীনের কাছ থেকে অত্যন্ত উন্নত মানের যে প্রযুক্তি আমরা গ্রহণ করছি, সব কিছু কিন্তু এই চুক্তির আওতায় একটা লং টার্ম নিরাপত্তা আমাদের দেবে। এবং অনেকে বলে যে এটা তো আমেরিকা নাখোশ হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু ভুল। আমি সরাসরি আমার সুযোগ হয়েছিল এই যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে মাত্র 2 সপ্তাহেরও কম সময় আগে একটা গভীর আলোচনায় কোনো একটা সুযোগে, এবং উনি কিন্তু একদম পুরো আশ্বাস দিয়েছে যে আমেরিকা কোনো আপত্তি নাই। এই যে আমরা চীনের সাথে প্রতিরক্ষা কেন, আন্তর্জাতিক নিরাপত্তা কেন, তা আমেরিকা জানে যে আলটিমেটলি কিন্তু চীনের সাথে আমেরিকার সহযোগিতার প্রক্রিয়া আগামীতে জন্ম নেবে। জি, মোফাজ্জল করিম, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। সেক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই বিনিয়োগ বৃদ্ধিতে। সেক্ষেত্রে জানতে চাই বাংলাদেশের যে বাস্তবতা যেটা আমরা দেখছি, সেই বাস্তবতায় বিনিয়োগের জন্য সেই পরিবেশ আদৌ কি আছে? আর কিছু ধন্যবাদ আপনাকে। এখন যদি পরিবেশের কথা যদি বলেন তাহলে আমি বলবো ইন্ডিয়া না, এত খারাপ কিছু না। যতটুকু ভাবা হয় বা অনেকে মনে করেন যে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বললে পরেই বোধহয় এটাই সঠিক চিত্র, আমি তা ব্যক্তিগতভাবে মনে করি না। কারণটা কি আমি মনে করি না? এই জন্যে কারণ বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা যেভাবে চালাচ্ছেন, তারা সত্যি কথা বলতে গেলে কোনো বিশেষ কোনো শক্তির জন্য ভক্তি দেখাচ্ছেন না, কোনো শক্তির নয়। তারা নিরপেক্ষভাবে চেষ্টা করছেন যে বাংলাদেশকে উন্নত করা, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা আর কি দিয়ে সব কিছু করছেন। অতএব আমার মনে হয় যে বাংলাদেশ সঠিক পথেই যাচ্ছে। অন্তত এই সফর থেকে আমাদের দরকার ছিল একজন পরাশক্তির সঙ্গে, কোনো একটা পরাশক্তির সঙ্গে সম্পর্ক সবার সঙ্গেই বাংলাদেশের কিন্তু ভালো, খারাপ কারোর সঙ্গে না। কিন্তু এই বর্তমান চীন সফরটা আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি অন্য কোথাও না গিয়ে তিনি তো জাপান যেতে পারতেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেতে পারতেন, ইউরোপের যে কোনো, তা না গিয়ে তিনি চীনে গেলেন। এমন আমি বলবো সুবিবেচনার পরিচয় দিয়েছেন। সুবিবেচনা এই জন্য বলছি যে আমার দরকার যা আমার দরকার, আমার তিস্তা নদী নিয়ে সমস্যা আছে, আমার ওই রোহিঙ্গা সমস্যা, রোহিঙ্গার দাদা বা রোহিঙ্গার পিতৃদেব তো হচ্ছে আসলে চীন। তারাই তো মিয়ানমারকে তারাই তো শক্তিশালী করছে। তো এই সমস্ত বিবেচনা করে চীনকে ঠিক করে নেওয়া, এবং চীনের সঙ্গে এখন পর্যন্ত যেটুকু খবর আমরা পেয়েছি তার সফরের, তাতে মনে হচ্ছে অত্যন্ত ফলপ্রসূ একটা ভিজিট হচ্ছে।
এবং আশা করা যায় এর থেকে আরও ভালো কিছু একটা পাওয়া যাবে। জি। এবং যেটা প্রফেসর সাহেব যেটা বলেন নাকি আমাদের প্রযুক্তিটা ভালো হতে হলে পরে তখন আমার ম্যান পাওয়ার আছে, ঠিক আছে, কিন্তু এই প্রযুক্তিগত এই ম্যান উন্নয়নের পাওয়ারটা দরকার। আমার ঠিক অ্যাকচুয়ালি না, প্রশিক্ষিত বা যোগ্য না। এটাকে প্রশিক্ষিত করতে হলে পরে যারা ইতোমধ্যে যারা শক্তিশালী হয়েছে, চীনের মতো একটা দেশ, কেমন তারা কিভাবে নিজেদেরকে প্রশিক্ষিত করলো, সেখান থেকে যদি কিছুটা যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এক। দ্বিতীয়ত হচ্ছে চীনের সঙ্গে যদি আমাদের সম্পর্কটা আরও ভালো হয়, তাহলে পরে যার গাত্রদাহ সবচেয়ে বেশি হবে, যার এখনই জ্বলুনি পুড়ুনি হয়তো শুরু হয়ে গেছে, কেমন সেটা আমাদের জন্য একটা স্বস্তির কারণ। কারণ ঠিক আছে, কোনো বিবাদ লাগাতে চাও, লাগাতে চাও, যাও গিয়ে চীনের সঙ্গে আগে আলাপ করে আসি একটু। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ খুরশেদ আলম। চীন 2020 সালে 97% বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা চালু করে। 2024 সালে প্রায় সব পণ্যের ক্ষেত্রে সেই সুবিধা বৃদ্ধি করা হয়। এতে বাংলাদেশের জন্য বলতে পারেন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির বাজারে প্রবেশের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সেই সুযোগ পুরোপুরি আসলে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। সেই ক্ষেত্রে যেমন চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও আমরা দেখেছি দেশটিতে বাংলাদেশের রপ্তানি এখনো আনুমানিক $1 বিলিয়ন নিচে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী এই যে চায়না সফর, সেই বেইজিং সফরকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ চীন থেকে আমদানি হয়েছে সেটা $17.8 বিলিয়ন, এবং আমরা প্রায় $700 মিলিয়ন মাত্র এক্সপোর্ট করেছি। চীন যখন দেখলো যে বাংলাদেশের সঙ্গে আমাদের এত ব্যবধান, এটা কিভাবে করা যায়, কেন আপনি জানেন কিনা যে চীনে একটা সুই থেকে আরম্ভ করে ফাইটার জেট পর্যন্ত বানায়। তারা কিন্তু কোনো জিনিস বিদেশ থেকে আনতে হবে, একমাত্র চীন দেশ যা তার কোনো জিনিস বিদেশ থেকে আনতে হবে না, সম্পূর্ণ জিনিস তারা নিজেরা তৈরি করে। এখন তার ভিতরে চীন কি বলল, বাংলাদেশ বন্ধুরাষ্ট্র হিসাবে এত বড় একটা ব্যবধান এখানে আমদানি রপ্তানিতে, তখন আমাদেরকে বলল যে আপনারা 100টা আইটেম আপনাকে দেওয়া হলো, আপনি এটা আমাদের দেশে বিক্রি করেন। পরবর্তীতে দেখেন আরেকবার বলা হইল যে সম্পূর্ণ জিনিস আমাদের জন্য কি শুল্কমুক্ত, অথচ আমরা আমেরিকার কাছে বা বিভিন্ন দেশের কাছে যাচ্ছি, আমাদের শুল্কমুক্ত করে দেন, আর উনি শুল্কমুক্ত করে দিয়ে আপনাকে ডাকছে, আপনি যাচ্ছেন না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের যে সুযোগ দিয়েছে আমরা এই সুযোগ কাজে লাগাইতে পারি নাই। এত বড় সুযোগ কোনো দেশ দেয় না কাউকে, কিন্তু আমাদের বাংলাদেশকে দিয়েছে, কিন্তু আমরা এখানে এটাকে অবহেলা করেছি। অবহেলা করে 4টা বছর 5টা বছর আমরা নষ্ট করেছি। এই 5টা বছর যদি আমরা ওখানে ঢুকতে পারতাম, আজকে এটা বিরাট একটা আকার ধারণ করত। এখন এই জিনিসটা করার জন্য আমরা কিছু আমাদের বিসিসির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি, চায়নার এমবিসিকে দিয়েছি, এবং উনি যাওয়ার সময় এটা বলেছি যে এগুলার ব্যাপারে আলোচনা কিছু করার জন্য। তবে যাই হোক, এখন এই আলোচনা না হইলেও এটা আমাদের ভবিষ্যতে আমাদের ছোটোখাটো চিন্তাধারায় আমরা চাচ্ছিলাম যে দেখেন আমাদের এখানে যে গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি, কিন্তু আমাদের গার্মেন্টস মালিকরা কোনো সাহস পাচ্ছে না চীনে কোনো প্রোডাক্ট বিক্রি করতে, ভয় পাচ্ছে যে আমি যদি চীনে ঢুকি, আমার বায়ার যারা আছে বিদেশি বায়ার আমার কাছ থেকে নেবে না, 1 নম্বর। 2 নম্বর হলো আমার উপর এম্বার্গো আসতে পারে আমেরিকা থেকে, আমি কোথায় যাব, এইসব ভয় করে চীনের দিকে আগাচ্ছে না। আবার তারা চিন্তা করে চীনে গিয়ে কী বিক্রি করব। তো আমাদের আমরা এর ভিতরে 7টা প্রস্তাব দিয়েছি। 7টার ভিতরে আমাদের এই জিনিসটা আছে যে আমাদেরকে চীন বাংলাদেশের জন্য ওখানে 30টা আউটলেট দিবে, মানে ডিপার্টমেন্টাল স্টোর করব চীনে, বাংলাদেশের সব ধরনের পণ্য এখানে থাকবে, আম থেকে আরম্ভ করে, কাঁঠাল থেকে আরম্ভ করে, লেদার প্রোডাক্ট বলেন, কাপড় বলেন, বস্ত্র, হোম টেক্সটাইল থেকে আরম্ভ করে সব জিনিস আমরা ওখানে ডিসপ্লে করব। প্রথম আমাদের ভীষণটা কি, আমাদের এই পণ্যগুলা আমরা চীনের যে জনসাধারণ আছে তাদের কাছে একদম ডিরেক্টলি আমি তাদের কাছে প্রস্তাব দেখাবো যে এই প্রোডাক্টটা আমার এই দোকানে আছে। আমরা দেখব যে তারা কি চাচ্ছে, 6 মাস আমরা এটা অবজারভেশন করব। যদি দেখি যে এখানে আমরা 100 আইটেম নিয়েছি, 25টা আইটেম তারা চাচ্ছে, ওই 25টা আইটেম নিয়ে আমরা ইনভেস্ট করে আমরা ওইখানে ওই মার্কেটটা ধরতে চেষ্টা করব। কারণ হয়েছে যে এই সুযোগটা আমাদের হাতছাড়া করা যাবে না। আর আমাদের তো এখানে দেখেন আমরা কি করেছি, ইদানিং একটা কুমনিং একটা এক্সিবিশন হয়েছে, আমি সেখানে গিয়েছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি দেখে যে
কোথায় কি জিনিস নিয়ে আসছে, সেখানে নিয়ে গেছে নকশিকাতা 20টা দোকান 100-র ভিতরে। এগুলো দিয়ে তো এক্সপোর্ট হবে না। আমার তো ইনকাম করতে হবে, আমার ফিউচারে প্ল্যানিং করতে হবে। আমি 5 বছর 10 বছর কিভাবে আমি ওদের সঙ্গে ব্যবসা করব। আমি আজকে গিয়ে এটা বিক্রি করে এসে পড়লাম, এবং যারা গিয়েছে তাদেরও কোনো অভিজ্ঞতা নাই যে আমি কিভাবে একটা জিনিস সাজাবো, কার সঙ্গে কথা বলবো। সেলসম্যানশিপের কোনো কিছু নাই। তো আমরা চাচ্ছি যে আমাদের যদি এটা দেওয়া হয়, আমরা আস্তে আস্তে ঢুকবো, এবং ভবিষ্যতে আমাদের ধরেন বছরে আমরা টার্গেট করেছি আর কি, যে 6 মাস পরের থেকে 1 বছরের ভিতরে আমরা $1 বিলিয়ন পণ্য বাংলাদেশে দিতে পারি কিনা। এটার জন্য চীন আমাদের কি করবে জানেন? যখন দেখবে এই পণ্যটা বাংলাদেশ থেকে আসছে, সেই পণ্যটা চীন বানাবে না। জি। আপনি জানেন কিনা, এখন কিন্তু চীনে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক কমাই দিয়েছে, এবং তারা এইসব জিনিসপত্র চাচ্ছে না যেতে। তাদের ইলেকট্রনিক্সের উপরে তারা বেশি জোর দিচ্ছে, তারা নতুন টেকনোলজির উপরে। যেমন আপনার এখন একটা নতুন সোলারের পরিবর্তে একটা জিনিস বের হয়েছে, আপনার মানে বিদ্যুৎ যাবে, আপনি টের পাবেন না, আপনি জেনারেটর কিনতে হবে না। আমি নিয়ে আসছি আমার ফ্যাক্টরিতে, আমরা বুঝি না যে কখন আমাদের বিদ্যুৎটা চলে গেল। ঠিক এইসব টেকনোলজিতে তারা যাচ্ছে। অতএব আমরা আমাদের যেসব টেকনোলজিগুলো আপাতত আছে, এগুলো নিয়ে আমরা যাই, চেষ্টা করি। আমরা হইলো যে আমি পুরা পাস করব না, আমার প্ল্যানিং পুরা নাও হতে পারে, 50% হইতে পারে, কিন্তু আমরা চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সময় নষ্ট করছি কি জানেন? এই যে একটা জিনিস 5টা বছর 4টা বছর আমরা নষ্ট করলাম, এটা আমার কাছে খুব দুঃখ লাগে। কারণ হচ্ছে এটা করা ঠিক হয় নাই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অধ্যাপক এম শাহিদুজ্জামান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বেইজিং এর দিয়াওয়াইতেই অতিথি ভবনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হ্যাক্সিং এর পার্টি টু পার্টি বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আবার আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, বিরতির আগে বলছিলাম বিএনপি এবং চীনের যে কমিউনিস্ট পার্টি সিপিসি, তাদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টি থেকে সমঝোতা স্মারকে সই করা হয়। সেক্ষেত্রে উন্নয়ন, বিনিয়োগ, জনগণের সংযোগ কিংবা পার্টি টু পার্টি সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে আসলে চীনা কমিউনিস্ট পার্টি এবং বিএনপির মধ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। সেক্ষেত্রে দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি বা সমঝোতা স্মারক আমরা দেখেছি, কিন্তু এই যে পার্টি টু পার্টি চুক্তি, এটি কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হয়? এখানে কি আসলে দেশের স্বার্থ কতটুকু দেখছেন, বা দলীয় স্বার্থই বা কতটুকু দেখছেন? আপনার মতামত কি বলে, এবং সবার আগে বাংলাদেশ যে নীতি রয়েছে বিএনপি সরকারের, সেটির পরিপন্থী কিনা মনে করছেন কিনা? আচ্ছা, পার্টি টু পার্টি এই সম্পর্ক ও চুক্তি করা, আমার মনে হয় এটা টিপিক্যালি চাইনিজ একটা মানে অপারেটিং প্রসিজিওর, মানে স্বাভাবিক একটা ঘটনা। তবে পার্থক্যটা হচ্ছে যে এইখানে তো আমাদের এখানে তো টোটালি একটা পুঁজিবাদী পার্টি, আর ওদের হচ্ছে একটা কমিউনিস্ট পার্টি। তারপরে আমি বলি যে যখন দুই পার্টির মধ্যে একটা চুক্তি সই হয়, এর অর্থ হচ্ছে যে চায়না মনে করে যে বাংলাদেশে এই দলটি যে ক্ষমতায় রয়েছে, এর উপর চায়না সর্বাত্মক তার জাতীয় স্বার্থ বাংলাদেশে রক্ষা করার ক্ষেত্রে এই দলটিকে তারা আস্থায় নিতে পারে। আমার ধারণাই একটা ঘটনা এমনভাবে ডেভেলপ করেছিল যে চীন অনেকাংশেই মানে ইলেকশনের আগে অত্যন্ত নিবিড়ভাবে জামাত ইসলামীর সাথে একটা ঘনিষ্ঠতা ডেভেলপ করেছিল, যার ফলে জামাতের নেতারা চীনে গিয়েছে, এবং এটা এমন একটা ধারণা ছিল চীনের মধ্যে চাইনিজ লিডারশিপে যে হয়তো ইলেকশন হলে জামাত একটা বড় রকমের সাপোর্ট পাবে, কিন্তু সেটা ঘটেনি। এবং এখন এই যে সময় কাল যাচ্ছে, চীন ইনক্রিজিংলি রিয়েলাইজ করতেছে যে এই বিএনপির স্কিলস, তারা যে ভবিষ্যৎধর্মী চিন্তা করা, সেই তুলনায় জামাত অনেক পিছিয়ে। জামাত যে ধর্মীয় চিন্তাধারাকে প্রাধান্য দেয়, তারপর জামাতের কিছু কিছু একেবারে রিজিড পলিসিস রয়েছে, যে একটা ইয়েস অর নো, এবং তারপর যে বাংলাদেশেও জামাতের যে একটা কন্ট্রোভার্সিয়াল ইমেজ, সেটা তো এখনও কাটায় উঠতে পারে নাই। এই বাস্তবতাগুলো আমার মনে হয় চীন রিয়েলাইজ করেছে, এবং বিএনপির দলের ভেতর চীন সম্পর্কে চীন একটা নিজের বিএনপিতে আস্থা আনার ব্যাপার ছিল, যাতে ভবিষ্যতে বিএনপি কখনো ওই চীনকে বাদ দিয়ে আমেরিকান ইয়েকে খুব বেশি প্রাধান্য না দেয়। এটা একটা
আমার মনে হয় খুবই ক্যালকুলেটেড গেম, এবং এটা এখানে কূটনীতি কাজ করেছে। এবং ভবিষ্যতে আমার মনে হয় পার্টি টু পার্টি যখন আরও যোগাযোগ হবে, চাইনিজ স্কলার্স, চাইনিজ টেকনিক্যাল পিপল, এবং চায়না যে আমাদের প্রতিরক্ষায় জড়িত হচ্ছে, তিস্তার প্রশ্নে জড়িত হচ্ছে, সেই সব ইস্যুগুলোতে আমার মনে হয় এই বিএনপি পার্টি লিডারশিপকে আস্থায় রাখা, লেটেস্ট তাদের চিন্তাগুলো শেয়ার করা। সুতরাং এটা বলতে গেলে একটা খুবই প্র্যাগমেটিক স্টেপ আমার মনে হয়। জি মোফাজ্জল করিম, তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে চায়না। সকালে বেইজিং এ এমনটাই জানিয়েছেন, যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চায়নার পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে এইসব সিদ্ধান্ত উঠে এসেছে। একটু জানতে চাই, পানি সম্পদ যে ব্যবস্থাপনা, সেখানে আসলে বাংলাদেশ ও চীনের মধ্যে যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা, এটা কতটা বাস্তব ভিত্তিক বলে মনে করছেন? কোনটা কতটা বাস্তব? তিস্তা মহাপরিকল্পনা যে বাংলাদেশের বিভিন্ন নদীর সাথে যে ব্যবস্থাপনার সহযোগিতা বাড়াতে একমত হয়েছে চায়না, সেই বিষয়টি নিয়ে যে উঠে এসেছে ব্যাপারটা, বাংলাদেশের যে পানি সম্পদ ব্যবস্থাপনা, সেক্ষেত্রে আমি শুরুটা জানতে চাচ্ছি যে এই চুক্তিটা বাস্তবসম্মত কিনা। জি, সুন্দর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এতদিন পর্যন্ত আমরা তিস্তা, গঙ্গা, অন্যান্য নদীর পানি ইত্যাদি নিয়ে আমরা যে এক ধরনের লড়াই, মনস্তাত্ত্বিক এবং এই বাহ্যিকভাবেও আর কি যে চালিয়ে যাচ্ছিলাম, সেখানে অন্তত পক্ষে এখন একটা পরাশক্তিকে পাওয়া গেছে, যার সঙ্গে আমাদের এখানে কিছুটা মিল হচ্ছে। এই তিস্তা, এটা শুধু আমাদের কাছে যে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নদী হিসাবে বা একটা জলাধার হিসাবে, তা নয়। এখন দেখা গেল চীন, তারাও ইন্টারেস্ট, তা ন্যাচারালি এগুলো তো জিওগ্রাফিক্যাল ব্যাপার, এগুলো তো অস্বীকার করতে। অতএব এখানে যদি বাংলাদেশ আর চীনের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে বা একটা সমঝোতা যদি হয় একসঙ্গে চলার, তাহলে যারা তৃতীয় পক্ষ যারা, তারা চুপসে যাবে। যারা এতদিন দাদাগিরি করে অভ্যস্ত, তারা দেখবে যে না, দাদাগিরি করে আর সুবিধা হচ্ছে না, বড় দাদা এসে গেছে, বড় দাদা সিনে এসে গেছে। তো এটা খুব দরকার ছিল আমি মনে করি, কারণ আমাদের সবগুলো যুদ্ধই কিন্তু বাংলাদেশ, দেখুন এই রোহিঙ্গা ইস্যু ধরুন না কেন, সেখানে কাউকে ডাক দিয়ে গলা ভেঙে ফেলেছে। গত কত বছর ধরে আমরা সেই 2017 থেকে আমরা চিৎকার দিচ্ছি, কেউ আমাদের পাশে আসে নাই। এখানে যদি একটা পরাশক্তিকে, চীনের মতো একটা পরাশক্তিকে যদি পাশে পাওয়া যায় বিভিন্ন ব্যাপারে, কেমন তো আছেই, ব্যবসা বাণিজ্য বা ওই সম্পর্ক তো আছেই। এখানে যদি অন্যান্য কূটনৈতিক ব্যাপারেও যদি একটা পরাশক্তিকে এইভাবে কাছে পাওয়া যায়, যে উদ্যোগটা বর্তমান বাংলাদেশ সরকার নিয়েছেন, নিয়ে এখন পর্যন্ত আমি দেখছি মোটামুটি এই উদ্যোগটা সফল হতে যাচ্ছে এবং এটার খুব দরকার ছিল। এখন আর আমাদেরকে কেউ একেবারে নিঃস্ব, অনাথ ইত্যাদি ভাবার কোনো কারণ নাই, ওয়ান। দ্বিতীয়ত আমাদের একটা হেডেক, ওই যে মিয়ানমারের রোহিঙ্গা যেটা আর কি, আমরা তো বহুত গলাবাজি করেছি, আসো ভাই এটা সমাধান করে দাও, কেউ এই সেই ওদের বলো, কেউ সাড়া দেয় নাই। এবার যদি চীনের সঙ্গে যে সম্পর্ক স্থাপিত হলো, চীন যদি একটা টু শব্দ করে, তাহলে মিয়ানমার একদম গুটে হয়ে যাবে। কারণ মিয়ানমার কি, মিয়ানমার তো চীনেরই গড়া একটা পুতুল। হোয়াট ওয়াজ মিয়ানমার? নাথিং। সেখানে পেলে পুষে তাকে মানুষ করেছে, চীন মানুষ করেছে। তো অতএব এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ভিজিটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এখন পর্যন্ত যে ইস্যুগুলা আমাদের ব্রেড অ্যান্ড বাটার, সেগুলো দেখা যাচ্ছে, সেগুলা আমাদের অনুকূলেই এখন পর্যন্ত থাকছে এবং আশা করি এটা ভবিষ্যতে আরও অধিক ফলপ্রসূ হবে। এবার আরেকটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনায় যদি চীন যুক্ত হয়, সেই ক্ষেত্রে ভারত সেটিকে কিভাবে দেখবে এবং এখানে কি বাংলাদেশ, ঢাকা দিল্লি সম্পর্কে নতুন কোনো অস্বস্তি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? ঢাকা দিল্লির সম্পর্ক এটা যেভাবে আছে হয়তো এইভাবেই থাকবে, অথবা খারাপও হতে পারে, ভালো হতে পারে, তাতে কিছু যায় আসে না। যদি একটা পরাশক্তি যদি এসে ইয়ে হয়ে যায়, যোগ দেয় যদি আর কি, তাহলে তো এখন সমস্ত ইয়েটা, ফোকাসটা চলে যাবে ওই দিকে চলে যাবে। অতএব ভারত আর দাদাগিরি করবেন না, অন্তত করার এই সুযোগটা তাদের চলে যাচ্ছে।
কারণ দাদাগিরি যে করবে, বড় দাদা এসে গেছে, এখন আর দাদাগিরি করে কোনো লাভ হবে না। এই তিস্তার বিষয়টা নিয়ে আমি যদি ভাই আমাকে জি, একটু অ্যালাউ করেন, নিশ্চয়ই। আমি একটা খুবই প্রাসঙ্গিক বিষয় তুলে ধরতে চাই, সেটা একদম ভূ রাজনৈতিক। দেখেন, চীন কিন্তু উত্তরে অনেকগুলো নদীর সোর্স চীন থেকে আসে, কিংবা চীনের অনেক কাছে থেকে আসে। তিস্তা নদীটা কিন্তু সিকিম থেকে আসে, এবং ঠিক সিকিমের উত্তরে হচ্ছে চীন। তেমনি গঙ্গোত্রী থেকে গঙ্গার প্রবাহ, গঙ্গায় উত্তরাখণ্ডের সামান্য উত্তরেই চীন অবস্থিত। এখন দেখেন, চীন যদি ভূরাজনৈতিক দিক থেকে কেন একমাত্র দেশ যে বাংলাদেশকে এই বিষয়ে ইন্ডিয়াকে বাধ্য করতে পারে, ওয়াটার ফ্লোটা, আমরা অবগত যে এই 3-4 দিন আগে স্লুইস গেটগুলো সব খুলে দিয়েছে, এবং উত্তরবঙ্গ এখন বন্যা কবলিত হতে যাচ্ছে। এখন চীন যদি আপনার ওয়ার্ল্ড ব্যাংক হোক, জাপান হোক, বা যে কোনো রাষ্ট্র হোক, চীনকে যদি এক্সক্লুসিভলি তিস্তার দায়িত্ব দেওয়া হয়, তাতে কি হবে? চীন ব্রহ্মপুত্রর সোর্স পুরা কন্ট্রোল করছে, এবং এই কন্ট্রোলটা এত শক্তিশালী যে চীন যে দুটো ড্যাম তৈরি করেছে, একটা হচ্ছে 3 গর্জেস ড্যাম, ওই ড্যামের ফলেই ভারতের টিপাই মুখ বন্ধ হয়ে গেছে। যেই টিপাই মুখ আমাদের জন্য খুবই মারাত্মক বাস্তবতা ছিল, সেই টিপাই মুখ ভারত বন্ধ করেছে, যেহেতু চীন কন্ট্রোল করে। এখন চীন যদি চায়, পুরা ব্রহ্মপুত্রর ফ্লো কিন্তু বন্ধ করে দিতে পারে নর্থ ইস্টে। সুতরাং আমরা যদি তিস্তার ব্যাপারে চীনকে পুরাপুরি ইনভলভ করি, চীন যদি এখানে রিজার্ভার্স করে বা অনেক কিছু করে, অনেক বিশেষজ্ঞ এই ভারতের দ্বারা উদ্বুদ্ধ হয়ে একটা নতুন রিজিক তুলেছে যে চীনকে কিভাবে দিবেন তিস্তা। এটা তো ভারতের উৎপত্তির নদী, কিন্তু এটা কেউ সহজে রিয়েলাইজ করে না যে চীন যদি ভারতকে ওয়ার্নিং দেয় যে ব্রহ্মপুত্রর ফ্লো বন্ধ হয়ে যাবে ইফ ইউ ভায়োলেট ইন্টারন্যাশনাল রিভার ল রিগার্ডিং তিস্তা, এই প্রক্রিয়া কিন্তু চীন ইচ্ছা করলে এখন পাকিস্তানে ইয়ে করতে পারে। কারণ ভারতীয় নীতি এখন হচ্ছে ওয়েপনাইজেশন অফ ওয়াটার, অস্ত্রকরণ করা, এবং এর ফলে পাকিস্তান এখন মানে মারাত্মকভাবে রিয়্যাক্ট করছে। আমি মনে করি যে পাকিস্তানের সিন্ধু নদী আর আমাদের তিস্তার ফ্লো, এবং এমনকি গঙ্গার ফ্লো, এই দুটোর ব্যাপারেই কিন্তু চীন ভারতের এই আন্তর্জাতিক আইন মেনে চলার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। জি, মোহাম্মদ খোরশেদ আলম, 2011 সালে তিস্তা চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পরও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তা আটকে যায়। এরপর 1 যুগেরও বেশি সময় পার হয়েছে। ভারতীয় কেন্দ্রীয় সরকার বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বাংলাদেশ এতদিন একটি কার্যকর দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছাতে পারেনি কেন, বা আসলে কূটনৈতিক এই যে দর কষাকষি, সেখানে আসলে মূল গলদটা কোথায়? আপনি আমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করছেন, আমি আসলে ওইসব রাজনীতি বুঝি না। তা আপনি যেটা বলছেন চুক্তি, ব্যবসায়িক চুক্তির ভিতরে দেখেন, ভারত আমাদের সঙ্গে যেসব চুক্তি করতে চাচ্ছে বা করতে চায়, সবসময় তারা তাদের একপাক্ষিক করে। অর্থ হইল যে আমারটা চাই, তুমি পাবা কি পাবা না। তো এরকম চুক্তিগুলা তারা সবসময় নিয়ে আসে আমাদের কাছে, যেটাতে দেখা যায় যে ওয়ান সাইডেড। তো আমাদের স্বার্থটা তারা দেখে না, যার জন্য হয়তো তারা আমাদের সঙ্গে কোনো চুক্তিতে তাদের মিল হচ্ছে না। কারণ এখানে কোনো আমাদের গার্জিয়ান নাই যে আমাদেরকে বলবে যে না তুমি এটা করো, তুমি এটা করো। এখন ওনারা যেটা বলবে আমাদের শুনতে হবে। আর আমাদের রাজনীতি আপনি তো জানেন যে পুরাটে সবাই আমরা ওদের উপরে তাকায় থাকি যে আমার দাদা কি বলল, কি বললে কি করতে হবে। তো এরকম কতগুলো জিনিস আছে যেগুলোর জন্য আমরা অনেক কিছুতে পিছিয়ে যাই। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আপনি যদি মনে আছে কিনা যে আমরা সমুদ্র বিজয় করেছিলাম কত সনে, আপনি দেখেন যে না হলো 10-11 বছর হবে। সমুদ্র বিজয় করে কি করেছিলাম আমরা, একটা মামলা করে সমুদ্রের ভিতরে গ্যাস আছে সেই অংশটা আমাদেরটা আমরা পেয়েছিলাম। আমরা আজ পর্যন্ত সেখানে কোনো গ্যাস উত্তোলন করতে পারি নাই। আমার পাশে ভারত, একদিকে মিয়ানমার, আমাদের গ্যাস নিচের থেকে তারা নিয়ে যাচ্ছে, আমরা কোনো দাবি করতেছি না। এই যে তারা একটা আইন লঙ্ঘন করতেছে, উনার পার্টে উনি নিবে, কিন্তু আমার এখান থেকে নিতে পারবে না। আমাদের এটা মামলা জিতার পরও আমরা ওখানে করি নাই, আমাদের গ্যাস নিয়ে যাচ্ছে, আমরা চুপচাপ বসে আছি। তবে এখন কত হলো আপনি চুক্তি কার সঙ্গে করবেন? আপনি যদি বলেন আপনি চুক্তি করতে হবে, ওই ধরনের চুক্তি তারাই চায়। আজকে দেখেন এতদিন এই যে আপনি তিস্তা বা বাঁধ নিয়ে যে কথা হলো, আপনি দেখেন গত পরশুদিন
কলকাতার পার্লামেন্টে 11,000 কোটি টাকা তারা পাস করে দিয়েছে যে তিস্তাবাদ তারা করবে। জি 11,000 কোটি টাকা এতদিন তোমরা কোথায় ছিল? আজকে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন ইন্ডিয়াতে, এই যে চায়নাতে, ওখানে গিয়ে যখন দেখলো যে এখন আমাদের দেখাচ্ছে দেখো আমরাই করব, তোমাদের করার দরকার নেই। তো এগুলো হইলো ওদের স্বার্থ, এরা স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না তাদের, বুঝছেন? তবে কথা হইলো যে এদের সঙ্গে চুক্তি করতে হইলে এইসব চুক্তিগুলো ভালো করে দেখে তাদের যে চিন্তাধারা আমাদের সঙ্গে মিলবে না। জি ছোট্ট করে যদি একটু মোফাজ্জল করিম আপনার কাছে আবার আসতে চাই, সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নদী ভাঙন রোধ ও পানির ন্যায্য হিস্সা আদায় ছিল উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। সেই ক্ষেত্রে এই যে প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবে রূপ দিতে যায় বিএনপি সরকার, তাদের যে ইশতেহার ছিল বা প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে যদি প্রশ্নটি করি, সেক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের যে বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে চায়না, এবার কি তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমবে? নিশ্চয়ই। শুনেন, এতদিন পর্যন্ত এই তিস্তাপাড়ের মানুষ উত্তরবঙ্গের শুধু তাদেরই সমস্যা এটা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না, এটা তাদের চাইতে বেশি সমস্যা হচ্ছে বাংলাদেশ নামক একটা স্বাধীন সার্বভৌম দেশের। পুরো দেশটাই এটাতে ইনভলভড এবং গভর্নমেন্ট এটাকে সিরিয়াসলি নিয়েছে বলেই আজকে চীনের মতো একজন প্রতিবেশীকে পাশে পাওয়া গেছে। আমরা এতদিন পর্যন্ত লড়াই করছিলাম এটা নিজেদের দুই পায়ের উপরে, অবশ্য এটা থাকা ভালো নির্ভর করে, কিন্তু এখন একজন মুরব্বী পাওয়া গেছে, একজন শক্তিশালী মুরব্বী পাওয়া গেছে, যার সম্বন্ধে কথা বলতে গেলে পরে একটু সতর্কভাবে সাবধান হয়ে কথা বলতে হবে। সেই মুরব্বীর নাম হচ্ছে চীন। অতএব এখন নিশ্চয়ই সিনারিওটা পরিবর্তন হবে। আমাদেরও এখন বুকের বল বেড়ে যাবে এবং এটা দরকার ছিল। এটা নিশ্চয়ই। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, ভারতীয় হাই কমিশন বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসার যে কার্যক্রম সেটি আবার চালু করেছে, সেটির ঘোষণা আজকে দিয়েছে। সেই ক্ষেত্রে এতদিন ধরে যে চিকিৎসা, শিক্ষা বা বিভিন্ন খাতে যে বাংলাদেশিদের যে ভোগান্তি হয়েছে তার দায় আসলে বা তার ব্যাখ্যা কি ভারত দেবে, কি বলবেন? দেখেন, কলকাতার মানুষ প্রায় ক্রন্দনরত, তারা অশ্রু লুকিয়ে রাখে। এই যে শুভেন্দু অধিকারীর যে চিৎকার এবং যুদ্ধ এবং তার হিন্দুত্ববাদীকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের লোকদের, মানুষদেরকে এত বেশি টর্চার করছে, সেইখানে এখন হঠাৎ করে ইন্ডিয়ান থেকে ডিসাইড করলো যে এই কয়েকদিনের মধ্যেই তারা ভিসা দেয়া শুরু করবে। এটা কিভাবে বাস্তবায়ন করবে? ইন্ডিয়ার ভিতরে যে অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট ইভেন ওয়েস্ট বেঙ্গলে এত স্ট্রং। আমি কালকে শুনলাম একজন কানাডা প্রবাসী একজন প্রফেসর, তিনি দিল্লিতে একটা কনফারেন্সে আসছে এবং তিনি যখন তাজমহল দেখতে চেয়েছেন তাকে বলা হয়েছে যে আপনি কিন্তু খবরদার আপনার বাংলাদেশি আইডেন্টিটি বলবেন না, কারণ পাবলিক রিয়াক্ট করে কী হবে, ভেরি আনসার। এই হচ্ছে কারেন্ট লেভেল অফ হেট্রেড। এখন তারা ভিসা দেবে ভালো কথা, সেখানে হয়তো তাদের এখন রিয়েলাইজেশন হবে যে মেডিকেল প্রফেশন আর ট্যুরিজম কিভাবে একেবারে মারাত্মক পরিণতির দিকে যাচ্ছে। তবে আমার মনে হয় আমাদের দেশের মানুষদের আর একটু কশাস হওয়া উচিত, কারণ তাদের যে রাষ্ট্রদূত এখানে এসে যেই ভাষায় কথা বলল, এবং এটার পেছনে কি কোনো দূরভিসন্ধি আছে কি না, এবং এর পেছনে কি তারা কি শেষ পর্যন্ত চীনের ব্যাপারে কোনো ক্ষতিকর কোনো প্রভাব রাখবে কি না, এগুলো কিন্তু একজন যে কোনো গোয়েন্দা সংক্রান্ত মনোবৃত্তির যে নিরাপত্তা বিশ্লেষক তার কাছে খোঁটা লাগে। যে হঠাৎ করে কিভাবে কোনো আগের প্রস্তুতি ছাড়া এইভাবে হঠাৎ চীন সফর করে কালকে প্রধানমন্ত্রী ফিরে আসছে, চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং। আমাদের এখন প্রস্তুতি নিতে হবে যেভাবেই হোক যে চীনের রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং আমাদের চীনের সাথে নৈকট্যের মাত্রাকে আরও সমৃদ্ধ করা। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের কিছুটা আত্মসম্মান বোধ থাকা উচিত। তারা যদি বলে যে ভিসা দেব আর অমনেই দৌড় দিয়ে
আমাদের ভারত প্রেমীরা যেভাবে যাবে, সেখানে কিন্তু আরো বড় ধরনের কোনো ষড়যন্ত্র লুকানো থাকতে পারে। জি, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ খোরশেদ আলম। ভারতীয় হাই কমিশন ভিসা চালুর ঘোষণা দিয়েছে, একই সঙ্গে আমরা দেখেছি অন্যদিকে এই যে সীমান্তে পুশিন, এই বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এই দুই ভিন্ন মত নিয়ে আপনি কি মূল্যায়ন দেবেন? ধন্যবাদ। দেখেন, ভারতীয় ভিসা দিচ্ছে কারণ হয়েছে কি, তারা ভিসা বন্ধ রেখেছিল, এখন দেখে যে মানুষ সব চীনমুখী হয়ে গেছে এবং চীনের হাসপাতালগুলা এরকমভাবে সিস্টেম করেছে, ওখানে বাঙালি দুবাসী দিয়ে দিয়েছে। এখন এত সহজ ওখানে চিকিৎসা এবং তাদের উন্নত মানের চিকিৎসা, এগুলো দেখে তারা দেখেছে যে তাদের সব কিছু এখন নাই, সেই আগের মতো রুগী যাচ্ছে না, টুরিস্ট যাচ্ছে না, এখন তারা এগুলো বলতেছে। তবে কথা হইলো যে দেখেন, এদের ভিতরে যে জিনিসটা ধর্মীয় যে একটা তাদের একটা দ্বন্দ্ব করার জন্য সবসময় আপনি আমার লোক যদি ওখানে থেকে থাকে, সেটা আপনি আইনের মাধ্যমে দেন, আপনি পুশব্যাক করবেন, আপনি এখানে নিয়ে আসতেছেন বর্ডারে এনে জোর করে তাদের কষ্ট দিচ্ছেন, মানুষগুলাকে বৃষ্টিতে ভিজাচ্ছেন, রোদ্রে ভিজাচ্ছেন, এটা কি মানবিক কোনো হয়? আপনি মানবতা আছে? আপনি হ্যাঁ, যদি আমার লোক থেকে থাকে, আপনি প্রমাণিত হয়, আমি নিয়ে আসব, আপনি বলেন যে এই আপনাদের লোক পাওয়া গেছে, আপনারা আসেন, আমরা কথা বলবো, আইডেন্টিফিকেশন দেখব, নিয়ে আসবো। কিন্তু এইভাবে করে আমাদেরকে একটা, এগুলো হইলো কি শুনেন, এটা একটা ছোট মনের কাজ। আপনি জোর করে ঢুকাই দিবেন যে আপনি মনে করছেন আপনার শক্তি আছে, আমি নিয়ে যাব, একটা ধমক দিব, সেটা হয় না। এইবার আমাদের যে বিজেপি, তাদেরও কিন্তু বল অনেক বেড়েছে, তারা বুঝতে পারছে যে আমরা এতদিন যেভাবে ছিলাম এইভাবে থাকা যায় না, তাদের দাদাগিরি আর মানা যায় না, যার জন্য কিন্তু তারা পরিষ্কার বলেছে তোমরা চলে যাও, এবং তারা কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে। এবং কিন্তু আপনি দেখেন তারা কিন্তু সাকসেস হয় নাই, তারা যে জিনিসটা করতে চেয়েছিল, ইনশাল্লাহ আমাদের যে বিজেপি যে ক্ষমতা দেখাইছে বা তাদের যে কার্যক্রম সম্পূর্ণ শান্তিপ্রিয়ভাবে তারা বলেছে এবং এটা বন্ধ আছে। অতএব এই ধরনের কাজ আর চলবে না। আর ওই দেশে ভিসা দিলেও আমার মনে হয় আমাদের মানুষ এখন অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, তারা বুঝতে পারে যে আমাদের সঙ্গে এরকম করা হয়েছে, দেয় নাই, এখন আমি কেন যাব। দেখবেন এখন চীনের সঙ্গে যদি আমাদের রাস্তা হয়ে যায়, আমাদের যদি রেল যোগাযোগ হয়ে যায়, আপনি তো ধারণাই করতে পারবেন না যে এই দেশ কোথায় চলে আসবে। জি, মুফাজ্জল করিম, দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ভিসা চালু হলো, সেইটিকে আসলে কি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে? একটি বক্তব্য তুলতে চাই, সেটি হচ্ছে একমাত্র ভারতীয় নাগরিকেরাই ভারতীয় পাসপোর্ট পাওয়ার অধিকারী, অথচ পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় সরকারের এই মন্তব্য ঘিরে গোটা দেশে নাগরিকত্ব নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তাহলে একটু জানতে চাই, একজন ব্যক্তির আসলে নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত বা আইনগত ভিত্তি তাহলে আসলে কি, যদি এই বক্তব্য তিনি রাখেন, কি বলবেন? দেখুন, দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক, যেটা এটা যদি শুধু মনে করা হয় যে যারা সরকারে আছেন, সরকার চালাচ্ছেন, তারাই মানে ওই দেশ। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। কেমন দিল্লি ভারত, আর কিছু না, এটা যদি মনে করে তাহলে এর চাইতে বড় ভুল আর কিছু নয়। ভারত মানে হচ্ছে গিয়ে ভারতের জনসাধারণ, বাংলাদেশ মানে হচ্ছে শুধু ঢাকা নয়, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া যত বাঙালি আছে সব মানুষ। তো যেটা ভুল করতেছে, যেটা তারা তাদের জনসাধারণের, ইন্ডিয়া তাদের জনসাধারণের পালসটা ঠিক মতো তারা ফিল করতে পারছে বলে আমার মনে হয় না। তাদের বোঝা উচিত সাধারণ মানুষ এই সমস্ত এই যে একটা দখলি মনোভাব বা দাদাগিরি মনোভাব, এটা খুব একটা পছন্দ করে বলে আমি মনে করি না। হ্যাঁ, হয়তো ব্যক্তিগতভাবে কারো কিছু হতে পারে, সাধারণভাবে আমার ধারণা, জানি না আমার ভাইয়েরা আমার সঙ্গে একমত হবেন, আমার ধারণা সাধারণ মানুষ যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে, যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে বাংলাদেশকে ট্রিট করে এবং সৎ প্রতিবেশী বলতে যা বোঝায় সেভাবে থাকছে। এখন রাষ্ট্রের পরিচালনায় যারা আছেন, যে পার্টিরই হোক, সেটা বিজেপি হোক আর ওই কংগ্রেসই হোক আর যাই হোক, যারা আছেন, তারা যদি মনে করেন যে না, চেষ্টা চালাইতে থাকো, একদিন না একদিন হয়ে যাবে, ব্যাপার হয়ে যাবে, এর একটা কারণ বোধহয় তারা মনে করে যে 24 বছর তো ছিলে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের
একটা অঙ্গ হয়েছিলে, কই তারপরে তো থাকতে পারলে না, চলে আসলে। নো, আমরা 24 বছর ছিলাম ঠিকই, কিন্তু না থাকার মতো কোনো উপায় ছিল না। যখন আমাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা পাকাপোক্ত হয়েছে যে এনাফ ইজ এনাফ, বহুত সহ্য করেছে, আর নয় বলে জেহাদ ঘোষণা করেছে, এটা ইন্ডিয়ার বোঝা উচিত জি। যে বাঙালি জাতি হিসাবে কখনো মাথা নত করার মতো জাতি নয়। তার আয়তন যতই হোক না কেন, কিন্তু ভেতরের যেটা তার আসল যেটা তেজ যেটা আর কি, সেটা কারো চেয়ে কম নয়, বরং বেশি আছে। অত আমি মনে করি বাংলাদেশের যে এখন যে নীতি যেটা চলছে, কেমন সমস্ত কিছুর উপরে বাংলাদেশ সবার উপরে ইজ দ্য কারেক্ট ফিলোসফি, এবং এটার উপর নির্ভর করে এগিয়ে যাওয়া উচিত। ওই ভারত কি বললো আর অমুক কি বললো, তো নো, ইটস নট ইম্পর্টেন্ট এট অল। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। বহু মানুষের প্রশ্ন, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না, রেশন কার্ড নয়, ভোটার কার্ডও নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে না, এখন বলা হচ্ছে পাসপোর্টও নয়, তাহলে নাগরিকত্বের প্রমাণ তাহলে কি? আপনার মতামত কি বলে এই বিষয়ে? আমি এইটা বুঝতে পারতেছি যে এটা পিওরলি বিজেপি এবং তার চেয়ে বড় কথা আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যে একটা ভয়ঙ্কর বর্ণ বৈষম্যবাদে বিশ্বাস করে, তাদেরই এটা কুটচাল। এবং তাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রলং করবে। আমাদের প্রস্তুতি থাকা উচিত যে এই যে পুশ, এটা ইলেকশন স্লোগান ছিল না, এটা এখন একটা বাস্তব নীতিতে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন আর অমিত শাহ বলেন, এরা পারলে এখনো হাজার হাজার মুসলমানদেরকে ঠেলে দিবে, এবং এটা একটা কমিউনাল রিয়ালিটিতে যাচ্ছে। অপরদিকে এখানে এই যে রামের মূর্তি এইভাবে দাঁড় করানো, অ্যাবসলিউটলি কীভাবে গভর্নমেন্ট এটা টলারেট করছে আমার অবাক লাগে চিন্তা করতে। কেননা এটার যে ইমপ্লিকেশনসগুলো কত ভয়াবহ। একটা মূর্তি হয়তো আপনার কাছে মনে হবে যে তাতে কি ক্ষতি, হ্যাঁ আমিও সরলভাবে সেভাবে চিন্তা করতে পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওই রকম জায়গাগুলোতে এত উঁচু উঁচু এইসব যে মূর্তি, সেটা কিন্তু ভারতীয় সামর্থ্য যে ওই অঞ্চলে হিন্দুত্ববাদী চিন্তাধারার মানুষকে আরও বেশি জড়ো করা, একটা সংযোগ যাবে উত্তর পূর্ব ভারতে, সেখানে ওইখানে নেমে তারা এখানে লয়্যালটি প্রদর্শন করবে, এবং তারপরে এইটা একটা সিম্বল হয়ে যাবে যে একটা ওই অঞ্চলকে আলাদা করে দেয়া, যে এখানে আলাদা চিন্তাধারা, আলাদা কৃষ্টি, আলাদা ধর্ম। কারণ এটা আমাদের দেশে যে দীর্ঘ সময় যে আমরা বসবাস করে আসছি পাশাপাশি, সেখানে তো কোনো রকমের মানে ইয়ে ছিল না। ওই দু একটা রায়ট ঘটেছিল পাকিস্তান সৃষ্টি হওয়ার ওই পরে, কিন্তু তারপর কিন্তু হিন্দু মুসলমান এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যে থেকে একটা টলারেন্স লেভেল গড়ে তোলা হয়েছে। এখানকার হিন্দু ভাইয়েরাও জানে যে আমাদের টলারেন্স লেভেল কোথায় যেয়ে থামে, যেই টলারেন্স থ্রেশহোল্ড তারা ক্রস করবে না। আমরাও মুসলমান হিসাবে তাদের মূল্যবোধ, তাদের চিন্তাধারা, সেটাকে সবসময় শ্রদ্ধা করে এসেছি। পৃথিবীর আর কোনো জায়গা নেই, আর কোনো দেশ নাই যেখানে এই যে বাইরে থাকা হিন্দুরা এতখানি ইয়ে পেয়েছে, সহানুভূতি ও ইয়ে পেয়েছে। তারা আমাদের সাথে অনেক সেলিব্রেট করে। আচ্ছা দেখেন ভারতে যে এই যে গোমাংস খাওয়া ব্যান্ড, মানুষকে মেরে ফেলা হচ্ছে ধরে ধরে, এইগুলো এই রিয়েলাইজেশন কি নাই এখানে যারা মাইনরিটি? তারপরেও আপনার এই যে এই ধরনের মূর্তি করে একদম সম্পূর্ণ অযাচিতভাবে প্রভোগ করা। সুতরাং আমরা চিন্তা করতে পারি যে ভবিষ্যতে কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে যে একটা বড় ধরনের ইন্ডিয়া আমাদের দেশে ডিস্টেবিলাইজেশনের একটা প্রক্রিয়া শুরু করতে পারে। অস্থিতিশীলতা মানে একটা সিভিল ওয়ার লাগিয়ে দিল, একটা কমিউনাল রাইটস লাগিয়ে দিল, তারপর পশ্চিমা বিশ্বকে দেখাবে এই যে দেখেন এই বাংলাদেশি মুসলমান। ফরচুনেটলি পশ্চিমা বিশ্ব কিন্তু সম্পূর্ণ অ্যাওয়্যার বাংলাদেশে, তাদের যে মিডিয়া রয়েছে তারা সম্পূর্ণভাবে এটা অ্যাওয়্যার হয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে বিদেশে ইন্টারন্যাশনাল সেমিনার্সে যে আপনারা এইভাবে মুসলমান নিধন করছেন, হ্যাঁ এগুলা কেন করছে? জি নিশ্চয়ই। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকে আমাদেরকে শেষ সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।